এ তো হ্যাঁ, তো তড়িৎ হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বলা হয়, এবং ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার উল্টো দিকে প্রবাহিত হয়। সো তড়িৎ এই যে প্রবাহ হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহের হার। এখন হার বলতে কি বোঝায়? যে কোনো কিছুর হার বলতে বোঝায় যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ আহ, এইখানে যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ এই প্রবাহিত হবে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, চার্জের প্রবাহকে বলা হয়। আচ্ছা, এটা তো এটা হচ্ছে মূলত এম্পিয়ারের সংজ্ঞা। আচ্ছা, এখানে হার হবে না। হার আমরা যখন এম্পিয়ার দিব তখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন বা তড়িতের ইলেকট্রনের প্রবাহকে, এই দুইটা সংজ্ঞা এগুলো বইয়ের মধ্যে হুদাই দিয়ে রাখছে, মূলত দুইটা সংজ্ঞা একই। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন বা বা চার্জের প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ বলে। সো এখন যদি তোমার টি সময়ে কিউ পরিমাণ আধান যদি প্রবাহিত হয় বা কিউ পরিমাণ চার্জ যদি প্রবাহিত হয়। ওকে, সো আমরা তো এটা তো জানি যে চার্জকে কিউ দ্বারা লেখা হয়, আর এটা তো হচ্ছে যে তোমার টি সময়, তাহলে হার হার কি হবে? একক সেক এই সময়ে বা 1 সেকেন্ড সময়ে, তাহলে এটা কি হবে? কিউ ডিভাইড বাই টি পরিমাণ চার্জ প্রবাহিত হয়। এখন 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় আমরা সেইটাকেই তো বলতেছি তড়িৎ প্রবাহ। তাহলে এটা কি হবে? আই সমান হবে কিউ ডিভাইড বাই টি। সো এটা একটা সূত্র হিসেবে লিখে রাখো, এটা আমাদের লাগবে সামনে। ওকে, তো তড়িৎ প্রবাহের একক তো এম্পিয়ার, এটা তো আমরা জানি। এটার একক হচ্ছে এম্পিয়ার। ওকে, এবং এম্পিয়ারকে অবশ্যই ক্যাপিটাল এ দ্বারা লিখতে হবে কিন্তু। আচ্ছা, এরপরে আর কি? এরপর হচ্ছে ফ্যারাডে। এটাকে ক্যাপিটাল এফ দ্বারা লেখা হয়। ওকে, এখন এখন ফ্যারাডে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। এটা এটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে ফ্যারাডে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। চার্জকে 1 ফ্যারাডে বলে। এখন 1 মোল সমান এই কত? 1 মোল মানে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 টি। সো এখন একটা ইলেকট্রনের চার্জ কত? এটা কত বলো? -1.67 into 10⁻19 কুলম্ব। ওকে, তাহলে এখন এই যে আমরা যদি 1 ফ্যারাডে লিখি তাহলে 1 ফ্যারাডে সমান কি হবে? 1 মোল ইলেকট্রনের চার্জ। তো এইখানে আমরা মাইনাস সাইনটা দিব না। তো একটার জন্য যদি এত হয় তাহলে 1 ফ্যারাডের জন্য হবে এটা। আচ্ছা, এটা তুমি ক্যালকুলেশন করো, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। ওকে, সো এটা করলে এটা কত আসে? ।
এটা আসে 96,368। এটা কি বলতো, এটা কিন্তু চার্জ না। এটা তো হচ্ছে যে এত এত সংখ্যক ইলেকট্রনের চার্জ, তো এটার একক কি হবে? এটার একক তো কুলম্বই হবে। এটা না, এটাই তো আসে। হ্যাঁ, ওকে, বাট হ্যাঁ। এটাকে আমাদের আসলে ধরা হয় 96,500। এটাকে রাউন্ড ফিগারে 96,500 ধরা হয়, বাট এটা অ্যাকচুয়ালি তো 96,500 তো এটা হয় না। বাট এটা 96,500 ধরেই আমরা এই যেগুলো ম্যাথ ট্যাথ আছে ওইটা আমরা 96,500 নিয়ে করব। ওকে, সো এটা 1 ফ্যারাডে সমান ধরা হয় প্রায় 96,500 কুলম্ব। এটা হচ্ছে প্রায়, এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু নাই, যে এক্সাক্ট ভ্যালু হচ্ছে এটা। ওকে, তাহলে 1 ফ্যারাডে সমান হচ্ছে 96,500 কুলম্ব, এটা মনে রাখবা। ওকে, এখন এইখানে ফ্যারাডের কিছু সূত্র আছে। এখন ফ্যারাডের এই তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র। সো এটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া, যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, বা এটাকে অন্যভাবে লেখা যায় যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত অথবা দ্রবীভূত কোনো তড়িৎদ্বারে সঞ্চিত অথবা দ্রবীভূত পদার্থের পরিমাণ। আচ্ছা, এটাকে লিখে নাও, তারপর এটা বুঝাইতেছে। এর পরিমাণ বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক। ওকে, আচ্ছা এটা লিখে নিছো? হ্যাঁ, ওকে, এখন এইখানে এই যে আমরা তো এইখানে যে তড়িৎ বিশ্লেষণ এটা সম্পর্কিত জানি না এখন পর্যন্ত। সো এটা একটু দেখে নাও, তড়িৎ বিশ্লেষণ। এটা হচ্ছে যে, ধরো এটা পাত্র, এখন এর মধ্যে দুইটা এই যে তড়িৎদ্বার,
এখানে ডুবানো অবস্থায় আছে, এবং এই দুইটা এই তড়িৎদ্বার এখানে ডুবানো অবস্থায় আছে হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে। এখন এই তড়িৎ বিশ্লেষ্য সম্পর্কে আমরা কিন্তু পড়ছিলাম। তো একটা এখানে তো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে দুইটা এখানে তড়িৎদ্বার ডুবানো অবস্থায় আছে। ওকে, এখন এখানে খেয়াল করো। তো এইখানে তো তড়িৎদ্বারের এখানে দুইটা তড়িৎদ্বার হয়, একটা হচ্ছে অ্যানোড আর আরেকটা হচ্ছে যে ক্যাথোড। সো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি। তো তোমার এই ব্যাটারির এইখানে ধনাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে আমরা সেইটাকে বলবো অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বার। আর যেটা ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এটাকে আমরা বলবো ক্যাথোড বা ঋণাত্মক তড়িৎদ্বার। ওকে, এখন এইটা আমরা এটা ধরে নিলাম যে এটা আছে আমাদের সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। ওকে, সো এটা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ বলতে এটা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। ওকে, সো এখন সোডিয়াম ক্লোরাইড একটা যেহেতু আয়নিক যৌগ, এটা একটা আয়নিক যৌগ না, এই সোডিয়াম ক্লোরাইড। হুম। তো এটা কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নে তোমার এই বিভক্ত হয়ে যাবে জলীয় দ্রবণের মধ্যে। তো সোডিয়াম ক্লোরাইড যদি এখানে বিভাজিত হয় তাহলে এটা হচ্ছে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে এখানে ভাগ হয়ে যাবে। ওকে, এখন তাহলে এইখানে তোমার দ্রবণের মধ্যে কিন্তু সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন কিন্তু সব জায়গায় এখানে ঘোরাফেরা কিন্তু করবে। তো এই দ্রবণের মধ্যে তোমার সোডিয়াম আয়নও আছে এবং ক্লোরাইড আয়নও আছে। তো এখন সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন কিন্তু এই তোমার তড়িৎদ্বার গুলা দ্বারা আকর্ষিত হবে কিন্তু। সো এখন যেটা এই ধনাত্মক এই তড়িৎদ্বার বা অ্যানোড, এটাতে কি আসবে? ক্লোরিন। হ্যাঁ, এটাতে কিন্তু আসবে। ওকে, সো তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে আমাদের যেটা আর কি আমাদের তড়িৎ বিশ্লেষ্যে যেটা ওই ঋণাত্মক আয়ন আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে তো বলি ক্যাটায়ন না, এটা হচ্ছে ক্যাটায়ন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমার ক্যাটায়ন কিন্তু ক্যাথোডে যায় না, ক্যাটায়ন কই যায়? ক্যাটায়ন যায় অ্যানোডে। আর যেটা তোমার ক্যাথোড বা ঋণাত্মক এই তড়িৎদ্বার, ওইটাতে কে যাবে? সোডিয়াম আয়ন না? সো এখানে তো তোমার সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস আয়নকে আমরা কি বলি? আচ্ছা সরি, আমি আমি উল্টা লিখলাম নাকি? উল্টাই তো মনে হলো। ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কি? প্লাস, আর অ্যানায়ন মানে মাইনাস না? তাই তো। ওকে, সো আচ্ছা এটা হচ্ছে আমাদের যেটা নেগেটিভ আয়ন বা আমরা
এটাকে বলি হচ্ছে অ্যানায়ন। এটা কই যাবে? বলো। এটা যাবে ইয়ে অ্যানোডে। হ্যাঁ, আর আমাদের যেটা পজিটিভ আয়ন, এটাকে আমরা বলি ক্যাটায়ন। এটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে ক্যাথোডে। এটা বুঝছো? বুঝছি। ওকে, সো এখন এইখানে আমাদের কিছু বিক্রিয়া এইখানে হবে। ওকে, সো এখন তোমার সোডিয়াম আয়ন যখন এই যে ক্যাথোডে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাথোড বিক্রিয়া। ওকে, সো এখন তোমার সোডিয়াম আয়ন যখন এই ক্যাথোডে যাবে, এইখানে সোডিয়াম কিন্তু এটা এ কিউ লিখতে হবে, মানে এটা হচ্ছে একুয়াস সলিউশন আর কি। ওকে, আচ্ছা এখানে এখানে ক্যাথোডের আগে মেবি অ্যানোডের বিক্রিয়াটা দেখালে সুবিধা হবে। Wait, এইখানে আসছে যে প্রথমে আমরা যদি অ্যানোডের বিক্রিয়া, এই ক্যাথোডের বিক্রিয়া এবং অ্যানোডের বিক্রিয়া কিন্তু এক্সামে আসে। সো এরপরে আমরা আরো বিস্তারিত শিখবো, সমস্যা নাই। ওকে, সো অ্যানোডে আমাদের যাবে হচ্ছে এখানে ক্লোরিন। সো এইখানে তোমার সিএল বা এখানে ক্লোরাইড আয়ন যাওয়ার পরে একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে সে হচ্ছে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। ওকে, সো এখন এখানে সমতা করার জন্য আমরা দুই দিলাম। এইখানে হচ্ছে তোমার এটা হচ্ছে ক্লোরিন গ্যাস। সো এখন এইখানে তোমার ক্লোরিন যে অ্যানোডে এসে, এই যে এইখানে তোমার ক্লোরিন এসে যে একটা ইলেকট্রন এখানে ত্যাগ করবে, এই ইলেকট্রনটা হচ্ছে যে আমাদের এইখানে যে পরিবাহী তারটা আছে, এই তারের মাধ্যমে এখানে পরিবাহিত হয়ে এই ক্যাথোডে আসবে। এটা বুঝছো? বুঝছি। এখন এইখানে যে তোমার ইলেকট্রনের যে একটা প্রবাহ হইলো, এর ফলে এখানে কি হবে, এখানে তড়িৎ প্রবাহের একটা সৃষ্টি হবে। ওকে, এখন এই যে এখন আমরা যদি আবার আবার ক্যাথোডের এই বিক্রিয়া যদি আমরা দেখি, সো এখন এই ক্যাথোডে কে যাবে? যাবে সোডিয়াম। ওই যে ইলেকট্রনটা এখানে আসলো এই ক্যাথোডে, সোডিয়াম আয়ন ওই ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। মানে সোডিয়াম সলিড, সলিড দ্বারা কিন্তু সোডিয়াম ধাতু বোঝায়। সো এটা হচ্ছে সোডিয়াম ধাতুতে সে পরিণত হবে। এখন সোডিয়াম ধাতুতে পরিণত হয়ে সে কিন্তু এখানে এই ক্যাথোডের গায়ে কিন্তু সোডিয়াম ধাতু হিসেবে লেগে যাবে। সো এখানে সে এই ক্যাথোডের গায়ে কিন্তু সোডিয়াম ধাতু হিসেবে লেগে যাবে। ওকে, সো এই প্রক্রিয়াটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। সো এটা আমরা যখন পরে পড়বো তখন এটা আরো আমরা বিস্তারিত শিখবো, সমস্যা নাই। ওকে, সো এই প্রসেসটা কি বুঝছো? বুঝছি। ওকে, সো এখন এইখানে জারণ হয় কোথায় আর 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 বিজারণ হয় কোথায়?
বলো। এই- এখানে জারণ হচ্ছে অ্যানোডে। হ্যাঁ, এখানে জারণ হয় অ্যানোডে, আর ক্যাথোডে হয় বিজারণ। সো এগুলো ইম্পর্টেন্ট। ওকে। সো এখন এই যে এইখানে তোমার কি পরিমাণ সোডিয়াম ধাতু জমা হবে, এইখানে আমাদের এই ক্যাথোডের মধ্যে তো সোডিয়াম ধাতু তো এখানে জমা হইলো না। এখন কি পরিমাণ সোডিয়াম ধাতু জমা হবে, এইটা হচ্ছে তোমার কার সমানুপাতিক, এই যে তোমার সঞ্চিত এই পদার্থের যে পরিমাণ, সঞ্চিত পদার্থের যে পরিমাণ, যে কি পরিমাণ সোডিয়াম ধাতু এখানে জমা হবে বা কি পরিমাণে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, এইটা কার সমানুপাতিক? এটা হচ্ছে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, ওই বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক। এটা বুঝছো? হুম ওকে, সো এটাই মূলত হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। তো এই ফ্যারাডের সূত্র থেকে গ নম্বরে একটা প্রশ্ন আসবে শিওর, এই চ্যাপ্টার থেকে। এই যেটাই প্রশ্ন আসুক না কেন, এই ফ্যারাডের সূত্র থেকে গ নম্বরে একটা প্রশ্ন আসে, এবং এটা এক লাইনের ম্যাথ। এই ফ্যারাডের সূত্রে যত ম্যাথ আছে। ওকে। সো এখন আমাদের ফ্যারাডের সূত্রে যেটা গাণিতিক রূপ, এখন যদি ইউ কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে, এখন এখন এখানে মনে হইতে পারে যে এখানে আমাদের এই বিদ্যুৎ প্রবাহের একক তো এম্পিয়ার, বাট এইখানে আমরা একটা সূত্র শিখে আসলাম না, কিউ ইজ ইকুয়াল টু আইটি, বা আই ইজ ইকুয়াল টু কি ছিল, আই ইজ ইকুয়াল টু ছিল কিউ ডিভাইড বাই টি। আমরা মূলত এইটা শিখছিলাম, বা আমরা এখান থেকে কি লিখতে পারি, কিউ ইজ ইকুয়াল টু আইটি। এখন এখানে সময় যদি আমরা 1 সেকেন্ড ধরে নেই, তাহলে আমরা কিউ সমান আই লিখতে পারি। সো এইটা এইখানে মূলত 1 সেকেন্ড ধরে নিয়ে এইখানে কিউ কুলম লেখা হয়েছে আর কি। এটা বুঝছো? হুম ওকে। বুঝছি। এখন কিউ কুলম বিদ্যুৎ এই যে প্রবাহের ফলে যদি ডাব্লিউ গ্রাম, এটা হচ্ছে ডাব্লিউ গ্রাম পদার্থ যদি তড়িৎদ্বারে সঞ্চিত, তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত, যেটাই হোক, দ্রবীভূত হয়, তাহলে আমাদের ফ্যারাডের এই প্রথম সূত্র অনুযায়ী কি, এইখানে আমাদের পদার্থের ভর কার সমানুপাতিক? তড়িৎ প্রবাহের সমানুপাতিক। তাহলে এখানে ডাব্লু সমানুপাতিক কি হবে? ইউ হবে। সো ডাব্লিউ এখানে সমানুপাতিক ধ্রুবক জেড। সো জেড এইখানে যে সমানুপাতিক ধ্রুবক, এটা এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর এই সময়টাতে মানে টাইম ওয়েস্ট করিও না আর কি, কারণ এই 3 মাস প্লাস ভর্তি পরীক্ষার 4 থেকে 5 মাস, এই 7 থেকে 8 মাস হচ্ছে মেইনলি পড়াশোনা করার সময়। এই টাইমটাতে যদি মানে পড়ালেখা মিস হয়ে যায়, তখন কিন্তু মানে সমস্যা হয়ে যাবে। এখন যদি হেলাফেলা করো, এইচএসসি তো খারাপ হবেই হবেই, প্লাস এইচএসসি খারাপ হলে অবশ্যই ভর্তি পরীক্ষাগুলো ভালো হবে না। এখন এইচএসসি প্লাস ভর্তি পরীক্ষা ভালো করার জন্য এই 7 থেকে 8 মাস খুবই ইম্পর্টেন্ট। সো এই 7 থেকে 8 মাস পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পাওয়া লাগে। এখন
চান্স পাইলে যে আবার পড়াশোনা নাই তা না, ভার্সিটিতে চান্স পেলে আরো আরো বেশি পড়াশোনা আছে এখন। বাট চান্স তো পাওয়া লাগে আসলে, কারণ চান্স না পেলে তো এলাকায় থাকা যায় না। এগুলা তো মানে এগুলা বুঝবা, এগুলা আস্তে আস্তে যে চান্স না পেলে এই মানুষে কত কিছু যে বলে। ওকে, তো এখানে জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক যে তুল্যাঙ্ক, যেখানে জেড মূলত একটা সমানুপাতিক ধ্রুবক, যেমন আমরা ফিজিক্সে অনেক জায়গায় সমানুপাতিক ধ্রুবক জি নিয়ে আসছি, ক্যাপিটাল জি, বা আরো অনেক জায়গায় অনেক সমানুপাতিক ধ্রুবক আসে। এখানে সমানুপাতিক কিছু ধ্রুবকটা হচ্ছে জেড, সো জেড এর এখানে আছে, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক যে তুল্যাঙ্ক। ওকে, সো আবার কিউ সমান কি? এই যে এই সূত্র থেকে কি কিউ সমান আইটি না? হুম। তো এখন আমরা যদি এখানে কিউ এর মান বসাই দিই, তাহলে এটা হচ্ছে জেড আই টি। তো এই সূত্রটাই মেইনলি মনে রাখতে হবে, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি। ওকে, এখন বাট এখন এখানে জেড এর একক কি হবে? জেড এর একক হচ্ছে, তাহলে আমরা জেড সমান লিখতে পারি ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ এর একক হচ্ছে গ্রাম, আর কিউ এর একক তো কুলম, তাহলে জেড সমান কি হবে? গ্রাম পার কুলম। এটা হচ্ছে জেড এর একক। ওকে, এখন এইখানে তোমার জেড এর সংজ্ঞা যদি দেই এখান থেকে, সো এটা কিন্তু সূত্র থেকেই সংজ্ঞা দেয়া যায়। এখন এখানে খেয়াল করো যে জেড ডাব্লিউ বাই কিউ, এখন তোমার কিউ যদি 1 কুলম্ব হয়, কিউ 1 কুলম্ব হলে জেড সমান কি হয় বলো তো? জেড সমান ডাব্লিউ হয় না? তো এখন এখান থেকে সংজ্ঞাটা মূলত কিভাবে দেয়া যায়, যে তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো তড়িৎ দ্বারে যে পরিমাণে আহ আমাদের কোনো, এখন এটা তুমি এইভাবে লিখতে পারো যে তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে ক্যাথোড অথবা অ্যানোডে যে পরিমাণে আমাদের পদার্থ সঞ্চিত হবে, বা যে পরিমাণ পদার্থ সঞ্চিত লিখতে পারো, দ্রবীভূত লিখতে পারো, ওই পরিমাণটাকেই আমরা কি বলবো মানে জেড এর, সরি, ডাব্লিউ এর ওই পরিমাণটাই তোমার জেড এর সমান হবে না? আচ্ছা, আমি এটা লিখে দিই ধরো, যে তড়িৎ বিশ্লেষণের সময়, তাহলে এখানে তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো পদার্থে যত পরিমাণ ক্যাথোড অথবা অ্যানোডে সঞ্চিত হয়, তাকে ওই পদার্থের, আচ্ছা আমি এটা এই লিখলাম না এখানে, এই তড়িৎ রাসায়নিক যে তুল্যাঙ্ক, এটা লিখে দিও। ওকে, ওকে, এখন এখানে আমরা ম্যাথ গুলো এখানে করি। আচ্ছা, এখানে ম্যাথ করার আগে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, এটা খুবই
ওকে, সো এটা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে, এটা ইম্পর্টেন্ট খুবই। ওকে, এখন এখানে খেয়াল করো, যেমন সোডিয়াম। এখন দেখো, তোমার, এখন তুমি যদি সোডিয়ামকে সঞ্চিত করতে চাও, তোমার এইখানে কত মোল ইলেকট্রন এখানে গ্রহণ করা লাগবে? একটা ইলেকট্রন না। এক। So, হ্যাঁ, হুম। এখন যদি তোমার এইখানে যদি 1 মোল এই সোডিয়াম আয়ন থাকে, তাহলে তোমার 1 মোল ইলেকট্রনই লাগবে। 1 মোল, 1 মোল সোডিয়াম পরমাণু জমা করার জন্য। সো এখন এইখানে তোমার কি পরিমাণে এই বিদ্যুৎ এই প্রয়োজন, বা তোমার কি পরিমাণে চার্জ প্রয়োজন বলো তো? এইখানে তোমার 1 মোল ইলেকট্রন কেন? প্রয়োজন, তো 1 মোল ইলেকট্রনের যেটা চার্জ, আমরা এটাকে কি বলি? 1 ফ্যারাডে ফ্যারাডে। না? হ্যাঁ, 1 ফ্যারাডে। ওকে, আবার হুম। তোমার যদি ম্যাগনেসিয়াম হয়, তাহলে আমার এইখানে 2টা ইলেকট্রন প্রয়োজন। সো আমার এইখানে বিদ্যুতের প্রয়োজন কত ফ্যারাডে? 2 ফ্যারাডে। আবার এখন যদি ক্রোমিয়াম হয়, তাহলে এখানে 3টা ইলেকট্রন প্রয়োজন। আমার সেই ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন কত ফ্যারাডে? 3 ফ্যারাডে, এটা বুঝছো? থ্রি। এইগুলা কিন্তু এমসিকিউ কিন্তু আসবেই একটা, মাস। আচ্ছা, এখন একটা জিনিস, এটা বলো যে 1 মোল এই ক্যালসিয়াম জমা করার জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? 2। হ্যাঁ, আমরা জানি এটা 1 মোল ক্যালসিয়াম জমা করার জন্য বিদ্যুৎ প্রয়োজন 2 ফ্যারাডে। ওকে, এখন আমি যদি এই এটা যদি প্রশ্ন করি যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে? ক্যালসিয়াম এইগুলা, এই যেহেতু আমাদের ক্যাটায়ন, সো এগুলা আমাদের কই যাবে? এগুলা এগুলা ক্যাথোডে যাবে না? কত গ্রাম ক্যালসিয়াম ক্যাথোডে জমা হবে? হ্যাঁ, এটা বলো। 80 গ্রাম নাকি? না না, 80 গ্রাম কেন? এখানে তোমার হচ্ছে যে আহ 2 ফ্যারাডে বিদ্যুৎ দিলে তোমার ক্যালসিয়ামের কত মোল জমা হচ্ছে? হুম। হ্যাঁ, 1 মোল। 1 মোল, তাহলে 1 ফ্যারাডে দিলে তাহলে কত মোল হবে তাহলে? 0.5। হ্যাঁ, তাহলে এটা হবে 1/2 মোল।
ওকে, সো এখানে হচ্ছে তোমার হাফ মোল ক্যালসিয়াম জমা হবে। সো হাফ মোল ক্যালসিয়ামের ভর কত? 20। হ্যাঁ, এটা হবে 20 গ্রাম। সো এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তুমি হাজারি স্যারের বই এগুলা এ- এগুলো আছে যে দেখবে অনেকগুলো এমসিকিউ এই টাইপের আছে। আমার কাছে এখন বইয়ের পিডিএফটা নাই, না হলে আমি দেখাইতাম। ওকে, আচ্ছা এখন হ্যাঁ, এখন আমরা যদি ম্যাথে যাই, হ্যাঁ এটা খেয়াল করো। এখানে বলছে যে 5 এম্পিয়ার মাত্রা তড়িৎ 60 মিনিট ধরে কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? ওকে, সো আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি, এটাই তো, এটা হচ্ছে সূত্র। তো এইখানে তোমার আই এর মান দেয়া, ই এর মান দেয়া। তো এখন আমাদের ডাব্লিউ এর মান বের করতে গেলে এখানে কি লাগতেছে? এইখানে জেড এর মান লাগতেছে। এখন তুমি এটা অন্যভাবেও করতে পারো। এখন এটা কিভাবে করা যাবে? এখন এখানে খেয়াল করো। তো আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু আই টি। তাহলে এখানে কিউ কত, আই কত? এখানে আই হচ্ছে 5 এম্পিয়ার। আর এটা অবশ্যই সেকেন্ডে নিয়ে যাওয়া লাগবে সময়, সো এটা হচ্ছে 3600 সেকেন্ড। 5 × 3600 দিলে হবে 18,000 এত হলো। আচ্ছা ধরো এটা টাইম শেষ।